ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আমি সুদীপ্ত কুমার চন্দ্র। তোমাদেরকে আগে একটা ছোট ক্লাস ইকোনমিক্সে নিয়েছিলাম ইন্ট্রোডাকশনের ওপরে, যেখানে আমরা স্ট্র্যাটেজি অ্যানালাইজ করেছিলাম। আজকে ইকোনমিক্সের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আমরা স্টার্ট করব। তো দেখো, প্রথমে আমরা বেসিক অফ ইকোনমি আমি আজকের ক্লাসটার নাম দিয়েছি। এই বেসিক অফ ইকোনমিতে আমি ইকোনমি ভার্সেস ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমির সঙ্গে ইকোনমিক্সের কী ডিফারেন্স আছে সেটা প্রথমে আমি দেখাতে চাইছি। তো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ স্কার্স রিসোর্সেস আর ইউজড বাই পিপল অর সোসাইটিস। অর্থাৎ ইকোনমিক্স বলতে কী বোঝাচ্ছে, যে আমাদের যে রিসোর্স আছে, মেনলি আমাদের যে ন্যাচারাল রিসোর্স, সেটা যে স্কার্স রিসোর্সেস, অর্থাৎ আমার হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড, বাট এই হিউম্যান ওয়ান্টসটাকে ফুলফিল করার জন্য যে রিসোর্সগুলো আমরা কনজিউম করে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করি, সেই রিসোর্সের সার্ভিস কিন্তু লিমিটেড। তো এই স্কার্স রিসোর্সটাকে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে হিউম্যান ওয়ান্টসটাকে ফুলফিল করানো যায়, বা হিউম্যানসের ডিম্যান্ডসটাকে 100% অ্যাচিভ করা যায়, সে ব্যাপারে অ্যানালাইজ করা, সেগুলোকে নিয়ে স্টাডি করার সিস্টেমটাকে বলা হবে ইকোনমিক্স। অন দ্য আদার হ্যান্ড, ইকোনমিটা কি? ইকোনমি ইজ দ্য স্টাডি অফ ইকোনমিক্স ইন অ্যাকশন। অর্থাৎ প্রেজেন্টলি কোনো একটা নেশনসে বা কোনো একটা কান্ট্রিতে কোন ইকোনমিক্স চালু আছে, সেই ইকোনমিক্সটা কিভাবে কাজ করছে, সেটাকে স্টাডি করাটাকে বলা হয় ইকোনমি। তো এখানে আমি একটা কথা বললাম তোমাদের, যে কান্ট্রিতে যে ইকোনমিক্স চালু আছে, অর্থাৎ তোমাকে জানতে হবে যে উই হ্যাভ 3 টাইপস অফ ইকোনমিক্স, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। এবারে আমার নেক্সট পেজেই আছে, পরে আমি এগুলো নিয়ে ডিসকাস করব। তো মেন যেটা আমরা ডিস্টিংশন করতে যাচ্ছিলাম, যে ইকোনমি ভার্সেস ইকোনমিক্স, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। ইকোনমিক্স তাহলে কি পেলাম? ইকোনমিক্স হলো যে কিভাবে স্কার্স রিসোর্সটাকে ইউটিলাইজ করে হিউম্যান ওয়ান্টসটাকে ফুলফিল করা যায়, এ ব্যাপারে যে স্টাডি, সেটাকে বলা হবে ইকোনমিক্স। অন দ্য আদার হ্যান্ড, ইকোনমি ইজ দ্য স্টাডি অফ ইকোনমিক্স ইন অ্যাকশন। যে ইকোনমিক্সটা কান্ট্রিতে এক্সিস্ট করছে, সেই ইকোনমিক্সটাকে নিয়ে স্টাডি করাটাকে বলা হবে ইকোনমি। আর একটা কথা এখানে বলা আছে যে ইকোনমি মিনস ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি মানে কি? অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে, অ্যাট প্রেজেন্ট বলবো না, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ 1947 থেকেই আমাদের ইন্ডিয়াতে যে ইকোনমি চালু আছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। তখনও মিক্সড ইকোনমি চালু ছিল, এখনও মিক্সড ইকোনমি চালু আছে, বাট there is some difference. ডিফারেন্সটা কীরকম? যখন 1947 থেকে 1965 পর্যন্ত ইন্ডিয়াতে যে ইকোনমি ছিল, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। বাট অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়াতে যে মিক্সড ইকোনমি ছিল, সেখানে গভর্নমেন্ট এফিসিয়েন্সিটা বেশি ছিল কম্পারেটিভলি টু দ্য প্রাইভেট অর্গানাইজেশন। বাট এখনও 2023-তে এখন আমাদের ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি চালু আছে, কিন্তু এখন কিন্তু উল্টোটা হয়ে এসছে। অর্থাৎ এখন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট বা গভর্নমেন্ট ডমিনেশনটা আমাদের ইকোনমির ওপর অনেকটা কমে এসেছে। অন দ্য আদার হ্যান্ড, প্রাইভেট অর্গানাইজেশনের ডমিনেশনটা অনেকটাই বেড়ে গেছে। বাট সো হোয়াট, দুটোই তো মিক্সড না? তাহলে ইন্ডিয়ান ইকোনমি, দ্যাট ইজ মিক্সড ইকোনমি আছে, এটাকে নিয়ে স্টাডি করা হচ্ছে। এটা স্টাডি করছে কার উপরে? ইকোনমিক্স যেটা হচ্ছে। আর তাই ইকোনমিক্সে বলা হবে, ইকোনমিক্সের মধ্যে দুটো ভাগ আছে, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। এটা আমাদের নেক্সট পেজে আছে, আমরা সেখানে গিয়ে মাইক্রো ইকোনমিক্স কী আর ম্যাক্রো ইকোনমিক্স কী, এটা আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো ফার্স্ট টপিক যেটা ছিল, আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। চলো নেক্সট পেজ, মাইক্রো ভার্সেস ম্যাক্রো ইকোনমিক্স, যেটা আমি বলছিলাম একটু আগে, যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, এটা হচ্ছে ইকোনমিক্সের ডিফারেন্স। মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ দ্য ডিসিশনস মেকিং অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস লাইক প্রডিউসার, কনজিউমার, এক্সেট্রা। তাহলে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কী হয়? কোনো একটা ইন্ডিভিজুয়াল ইউনিট, সেটা প্রডিউসার হতে পারে, কনজিউমার হতে পারে। প্রডিউসার কারা? যারা গুডস প্রডিউস করে। কাদের জন্য? কনজিউমারের জন্য। তাহলে প্রডিউসার গুডস প্রডিউস করছে টু সার্ভ দ্য পিপল,
অর্থাৎ যারা প্রডিউসারের গুডস নিচ্ছে, নিয়ে কনজিউম করছে, তারা হচ্ছে কনজিউমার। এই প্রডিউসার, কনজিউমার, হাউসহোল্ড, এই সমস্ত যে এজেন্ট, এদেরকে নিয়ে ইকোনমিক্সের যে ব্রাঞ্চটা ডিল করে, যে ব্রাঞ্চটা এগুলোকে নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হবে মাইক্রো ইকোনমি। ইট ইজ অলসো কল্ড প্রাইস থিওরি। মাইক্রো ইকোনমিককে অনেকে আবার প্রাইস থিওরি বলা হয়, বিকজ মাইক্রো ইকোনমিকে কনজিউমার বলো, প্রডিউসার বলো, এরা সবাই কিন্তু প্রোডাক্টের প্রাইসের ওপর মেন কনসেন্ট্রেশনটা দেওয়ার চেষ্টা করে। এই জন্য মাইক্রো ইকোনমিক্স ইজ অলসো কল্ড অ্যাজ প্রাইস থিওরি। অন দ্য আদার হ্যান্ড, ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স মানে কি? আমাদের ইন্ডিয়াতে হোল কান্ট্রিতে কিভাবে গুডস প্রডিউস হবে, হোল কান্ট্রিজ পিপলস অফ ইন্ডিয়ার ডিম্যান্ড কিভাবে আমরা ফুলফিল করতে পারবো, আমাদের ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল গ্রোথ, পার ক্যাপিটা ইনকাম, এগুলো কিভাবে ডিটারমাইন্ড হয়, হ্যাঁ, ইন্ডিয়ান ইকোনমি কিভাবে গ্রোথ করছে, ইনফ্লেশনের ইফেক্ট আমাদের কান্ট্রির ওপর কী পড়ছে, এ সমস্ত নিয়ে ইকোনমিক্সের যে ব্রাঞ্চ ডিসকাস করে, সেই ব্রাঞ্চটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক। সো ইউনো, ম্যাক্রো ইকোনমিক্সের তাহলে ইয়েটা কী হচ্ছে, পরিধিটা কি অনেকটা বেশি, আর মাইক্রো ইকোনমিকের পরিধিটা অনেকটাই কম। This is the main difference between micro and macro. Go to next page. Fundamental questions of economy. প্রত্যেকটা ইকোনমির কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন্স আছে, যেগুলোকে আমরা বলি বেসিক কোশ্চেন অফ ইকোনমি। তো মেন ফার্স্ট 3 ইজ দ্য বেসিক কোশ্চেন্স বা ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ইকোনমি। ফোর্থেরটা কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেন নয়, তবুও আমি রেখেছি। কেন রেখেছি পরে আমি অবশ্যই বলবো। তো মেন 3 যে ফান্ডামেন্টাল কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস। এটা কীরকম কোশ্চেন? অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রডিউসারকে সবার আগে ভাবতে হয় যে আমাকে কি তৈরি করতে হবে এবং ঠিক কতটা পরিমাণে তৈরি করতে হবে। হ্যাঁ, কি তৈরি করব, কতটা তৈরি করব, কেন এটাকে নিয়ে ভাবতে হবে? বিকজ আমি একটু আগেই বললাম তোমাদের যে আমাদের স্কার্স রিসোর্স খুব লিমিটেড, কিন্তু হিউম্যান ওয়ান্টসটা কিন্তু আনলিমিটেড। তাহলে এই লিমিটেড রিসোর্স নিয়ে আনলিমিটেড ওয়ান্টটাকে ফুলফিল করতে হবে। তাহলে লিমিটেড রিসোর্সটাকে যদি এফিসিয়েন্টলি আমরা ইউটিলাইজ না করতে পারি, বা লিমিটেড রিসোর্সটাকে ঠিক পার্টিকুলার সেই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যদি আমরা ইউটিলাইজ না করি, যে প্রোডাক্টটা ইমিডিয়েটলি সোসাইটির দরকার, তাহলে তো আমাদের রিসোর্সটা ওয়েস্ট হবে। তা রিসোর্সটা ওয়েস্ট না করে কোন প্রোডাক্টটা প্রডিউস করা সবচেয়ে লাভজনক হবে, এটা প্রত্যেকটা প্রডিউসারের কাছে কিন্তু সবার আগে ভাবতে হয়। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড ওখানেই আছে, সেটা হচ্ছে কতটা পরিমাণ তৈরি করব। তাহলে কি তৈরি করব, কতটা পরিমাণ তৈরি করব, এটা হচ্ছে প্রত্যেকটা ইকোনমি, দ্যাট ইজ প্রত্যেকটা প্রডিউসারের কাছে একটা থিঙ্কেবল কোশ্চেন। তাই এটাকে বলা হয় ইকোনমির ফান্ডামেন্টাল কোশ্চেন। এখানে আরও কিছু বলা যেত। একটা এক্সাম্পল নিচ্ছি, যে আমাদের একটা সোসাইটি যেখানে এফিসিয়েন্ট ওয়ার্কারেরটাকে আমি লিমিটিং ফ্যাক্টর করলাম, মানে এফিসিয়েন্ট ওয়ার্কারের স্কার্স রয়েছে। তাহলে এই এফিসিয়েন্ট ওয়ার্কারকে দিয়ে আমি ইদার কম্পিউটার ল্যাপটপ তৈরি করতে পারি অর স্মার্টফোন তৈরি করতে পারি। এখন দেখতে হবে প্রডিউসারকে যে কোন প্রোডাক্টটা প্রডিউস করলে পরে তার সবচেয়ে বেশি সেলস হবে, কোনটাতে তার প্রফিট সবচেয়ে বেশি হবে, এটা তাকে ভাবতে হবে। সো কোশ্চেনে এসে গেলাম হোয়াট টু প্রডিউস। তাহলে আমার কাছে দুটো অপশন আছে, ইদার আই হ্যাভ টু প্রডিউস ল্যাপটপস অর স্মার্টফোন। এখন প্রডিউসারকে থিঙ্ক করতে হবে যে আমার এই এফিসিয়েন্ট ওয়ার্কারটাকে আমি কোথায় ইন্ট্রোডিউস করব। সাপোজ আমার কাছে 50 ওয়ার্কার্স আছে, এর বেশি আমার কাছে নেই, বিকজ আমি কোথায় বলেছি লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর। তাহলে এই লিমিটিং ফ্যাক্টর লেবার 50 ওয়ার্কার্সকে দিয়ে যদি আমি 100% লেবার, দ্যাট ইজ 50 ওয়ার্কারই যদি আমি স্মার্টফোন প্রডিউস করার জন্য ইউটিলাইজ করি, তাহলে ল্যাপটপ প্রডিউস আমার 0 হয়ে যাবে। তাহলে ল্যাপটপের যে মার্কেটটা ছিল সেটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা আমি ভুল ডিসিশন নিলাম না ঠিক ডিসিশন নিলাম, এটাকে আমার ভাবতে হবে। আবার অন্যটা যদি করো উল্টোটা, যে ল্যাপটপের জন্য 50 ওয়ার্কার আমি ইন্ট্রোডিউস করে দিলাম, তাহলে স্মার্টফোন ইজ 0, কারণ স্মার্টফোনের তো একটা মার্কেট আছে, সেটা আমার হাতছাড়া হয়ে যাবে। তাহলে এই লিমিটেড বা স্কার্স রিসোর্সটাকে আমি প্রপারলি কোন প্রোডাক্ট তৈরি করার জন্য নেব আর কোন প্রোডাক্টটা তৈরি করার জন্য আমি স্যাক্রিফাইস করব কোন প্রোডাক্টটাকে, এটা ভাবাটাও একটা কোশ্চেন। তাই what to produce and how much to produce is the fundamental questions of economic, every economic.
সেকেন্ড হচ্ছে তোমাদের হাউ টু প্রডিউস, অর্থাৎ প্রোডাকশানটা। এবার ধরো ফার্স্ট কোশ্চেন আনসার আমি পেয়ে গেলাম যে ল্যাপটপ তৈরি করবো না স্মার্টফোন তৈরি করবো, দেখা গেল 30 লেবার ইনভলভড টু প্রডিউস ল্যাপটপ অ্যান্ড 20 লেবার ইনভলভড টু প্রডিউস স্মার্টফোন। আমার কাছে 50 ওয়ার্কার ছিল, তোমাদের আগেই বললাম। এই 50 ওয়ার্কার আমি ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ টু প্রডিউস, অর্থাৎ এই প্রোডাকশানটা কিভাবে হবে, প্রোডাকশান প্রসিডিওরটা কী হবে। তা প্রোডাকশান প্রসিডিওর কী হবে এটা জানতে গেলে তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলি যে প্রোডাকশান প্রসিডিওর কিন্তু অ্যাট প্রেজেন্ট দুটো আছে, একটা হচ্ছে মেশিন ওরিয়েন্টেড আর একটা হচ্ছে লেবার ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ অ্যান্ড মেশিন ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ কোনটা, যে প্রোডাকশান সিস্টেমে ম্যাক্সিমাম কাজটা লেবারকে দিয়ে করাতে হয়, লেবারদের হাতের দ্বারা করাতে হয়। যেমন ধরো হ্যান্ডলুম বিজনেস, হ্যাঁ, ক্লোথস তৈরি করা হচ্ছে, ক্লোথস তো দুভাবে তৈরি করা যায়, হ্যান্ডলুম অ্যান্ড মেশিন লুমস। হ্যান্ডলুম মানে বেশিরভাগ কাজটাই ওয়ার্কাররা হাতে করে করছে, আর মেশিন লুমস মানে কাপড়টা বেশিরভাগ কাজটাই প্রোডাকশন করছে উইথ দ্য হেল্প অফ মেশিনস। তাহলে এই যে দুটো প্রসেস দেখলাম যে প্রোডাকশানের সিস্টেম দু রকমের হয়, একটা হচ্ছে মেশিন ওরিয়েন্টেড, একটা হচ্ছে লেবার ওরিয়েন্টেড। কোন সিস্টেমটাকে অ্যাডপ্ট করলে পরে ফ্যাক্টরি বা প্রডিউসারের সবচেয়ে বেশি বেনিফিট হবে, কোন সিস্টেমটাকে অ্যাপ্লাই করলে পরে পার ইউনিট কস্ট অফ প্রোডাকশান সবচেয়ে কম হবে, এটা কিন্তু ভাবার বিষয়। তো এটাও ভাবতে হয়, এজন্য হাউ টু প্রডিউস ইজ দ্য অ্যানাদার ফান্ডামেন্টাল কোশ্চেন অফ এভরি ইকোনমি। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, ফর হোম টু প্রডিউস, অর্থাৎ যে প্রোডাকশানটা করছি এটা কাদের জন্য প্রোডাকশান করব। অবভিয়াসলি যে কোনো প্রোডাকশান হয় কাদের জন্য, কনজিউমারের জন্য। তো কনজিউমার এবার দেখো সোসাইটিতে আমাদের জানি যে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইজ নট সেম। তোমরা লক্ষ্য করে থাকবে একই পাড়াতে পাশাপাশি দুটো বাড়ি আছে, কারোর ইনকাম হিউজ, কারোর ইনকাম কিন্তু খুব কম। তার মানে কি, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইন আওয়ার সোসাইটি ইজ আনইকুয়াল। তাহলে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম যেহেতু আনইকুয়াল, তাহলে তাদের পারচেজিং পাওয়ারটাও আনইকুয়াল। যাদের ইনকাম লেভেল হাই তাদের পারচেজিং পাওয়ার বেশি, যাদের ইনকাম লেভেল লো তাদের পারচেজিং পাওয়ারটা খুবই কম। তাহলে আমি যে গুডসটা প্রোডাকশন করার জন্য চুজ করলাম ফার্স্ট কোশ্চেনে হোয়াট টু প্রডিউস, সেই প্রোডাক্টটা কাদের জন্য প্রোডাকশন করছি সেটা আমাকে আগে ভেবে নিতে হবে। এই জন্য থার্ড কোশ্চেন ফর হোম টু প্রডিউস ইজ দ্য অ্যানাদার ফান্ডামেন্টাল কোশ্চেন্স অফ ইকোনমি। নেক্সট হচ্ছে প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে আমাদের কান্ট্রিতে পার ক্যাপিটা ইনকাম কতটা গ্রো করছে, জিডিপির অবস্থাটা কি আছে, ন্যাশনাল ইনকাম কিভাবে ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, এগুলোর ওপরে যে ইফেক্ট আছে সেগুলো তো একটা ফান্ডামেন্টাল প্রবলেমের মধ্যে আসতেই পারে। বিকজ ইনফ্লেশন একটা মেজর প্রবলেম ইন আওয়ার ইকোনমি। ইনফ্লেশনের জন্য সমস্ত কিছু থেমে যাচ্ছে। তাই প্রবলেমস অফ ইকোনমিক ইজ অ্যানাদার কোশ্চেন্স অফ ইকোনমি। ওকে, তো ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ইকোনমি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। নেক্সট পেজ, টাইপস অফ ইকোনমি, যেটা আমি ফার্স্ট পেজে ডিসকাস করার সময় বলছিলাম যে আমার প্রত্যেকটা ইকোনমি 3 রকমের হয়। কী কী আছে? অন দ্য বেসিস অফ কন্ট্রোল অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস দেয়ার আর 3 টাইপস অফ ইকোনমি। দে আর নাম্বার অফ ক্যাপিটালিস্ট ইকোনমি, এক্সাম্পল ইউএসএ, ইউকে, ফ্রান্স, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। এই সমস্ত কান্ট্রিতে ক্যাপিটালিস্ট ইকোনমি এক্সিস্ট করছে। নাম্বার 2 সোশ্যালিস্ট ইকোনমি প্রেসক্রাইবড বাই কার্ল মার্কস। হ্যাঁ, কার্ল মার্কস এই সোশ্যালিস্ট ইকোনমি থিওরিটা প্রেসক্রাইব করেছেন। সাম কান্ট্রিজ লাইক রাশিয়া, চায়না, কিউবা, ভিয়েতনাম, এই সমস্ত কান্ট্রিতে আমরা সোশ্যালিস্ট ইকোনমি দেখতে পাই। আর থার্ড হচ্ছে মিক্সড ইকোনমি, এক্সাম্পল ইন্ডিয়া। এই 3টে ইকোনমি আমাদের আছে, টাইপস অফ ইকোনমি। প্রত্যেকটা ইকোনমি নিয়ে আমরা একে একে ডিসকাস করব, পরের পেজে সেটা আছে। ফার্স্ট হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমিটা কি? যে ইকোনমিতে প্রাইভেট অর্গানাইজেশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ বেশিরভাগ কাজ বা ইন্ডাস্ট্রি সব কিছুই কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। এই প্রাইভেট অর্গানাইজেশন এদের মেন মোটিভ বা প্রধান গোলস হচ্ছে কিন্তু প্রফিট আর্নিং। তারা কিন্তু কখনো সোসাইটির কথা ভাববে না, সোসাইটির কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এটা তাদের কিন্তু গোলস নয়। তাহলে যে ইকোনমিতে
প্রাইভেট অর্গানাইজেশন প্রফিট মোটিভ নিয়ে তারা কাজ করবে, বেশিরভাগ কাজটাই তারা ক্যাপিটালিস্টের মাধ্যমে করবে, সেই সমস্ত ইকোনমিক সিস্টেমটাকে বলা হবে ক্যাপিটালিস্ট ইকোনমি। মেন ফিচার্স এখানে আমি দিয়েছি তোমাদের। রোল অফ দ্য গভর্নমেন্ট ইজ মিনিমাম, অর্থাৎ যে ইকোনমিক সিস্টেমে গভর্নমেন্টের রোলটা সবচেয়ে কম রাখা হয় বা থাকে সেটাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। মার্কেট ডিটারমাইন্স ইকোনমিক্স অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাক্টিভিটিসের এই ইকোনমিকের অ্যাক্টিভিটিটা কী হবে এটা কিন্তু পুরোটা মার্কেট ডিটারমাইন করবে। অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমিতে সেই প্রোডাক্টটা বেশি বেশি প্রডিউস করবে যেটার মার্কেট ডিমান্ড হাই। ওরা কিন্তু এটা ভাববে না যে এই প্রোডাক্টটা আদৌ সোসাইটির জন্য ভালো না খারাপ, এই প্রোডাক্টটা সোসাইটিকে নিউ জেনারেশনকে ভালোর পথে নিয়ে যাবে না খারাপের দিকে নিয়ে যাবে, এটা ওরা ভাববে না। ওরা শুধু দেখবে প্রোডাক্টটার ডিমান্ড কেমন, মার্কেটে যদি ডিমান্ড হাই হয় ওরা সেটাই বেশি প্রডিউস করবে, whether it is harmful for the society or not, ওরা এটা ভাববে না। এরকম ইকোনমিকে বলা হবে ক্যাপিটালিস্ট ইকোনমি। নেক্সট, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। অবভিয়াসলি একটু আগে যেটা বলছিলাম যে মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটাও কিন্তু এই ইকোনমি সিস্টেমে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ যে প্রোডাক্টের ডিমান্ডটা হাই থাকে সেই প্রোডাক্টের ডিমান্ড হাই হওয়ার জন্য তার মার্কেট প্রাইস বেড়ে যায়, আর সেই মার্কেট প্রাইস হাই হওয়ার সময় তাদের প্রফিটটাকে বাড়ানোর জন্য ওরা সাপ্লাইটাকে বাড়িয়ে দেয়। এইভাবে কোনো একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হবে, কতটা তৈরি হবে কি হবে না, এটা পুরোটা ডিটারমাইন করে মার্কেট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। মোস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস আর ওন্ড বাই প্রাইভেট বিজনেসম্যান। অবশ্যই প্রথমেই বলেছি যে প্রাইভেট বিজনেসম্যান বা প্রাইভেট কোম্পানিগুলোই এখানে বেশিরভাগ সেটা গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস করে। এই হচ্ছে তোমাদের ক্যাপিটালিস্ট ইকোনমিক্সটার মেন ফিচার। নাম্বার নেক্সট আছে তোমার সোশ্যালিস্ট ইকোনমি। ক্যাপিটাল ইকোনমিক্সে আমরা কি দেখলাম, ডোমিনেশন অফ গভর্নমেন্ট ইজ মিনিমাম। সোশ্যালিস্টটা ঠিক উল্টোটা, অর্থাৎ এখানে গভর্নমেন্টের ডোমিনেশনটা বেশি থাকবে। আর গভর্নমেন্ট গভর্নমেন্টের মেন টার্গেট নিশ্চয়ই প্রফিট মোটিভ নয়। মেন গোলস অফ দ্য গভর্নমেন্ট টু সার্ভ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, তাহলে সোশিয়াল ওয়েলফেয়ার ইজ দ্য মেন মোটিভ, নট প্রফিট। অর্থাৎ যে ইকোনমিক সিস্টেমে সোশ্যাল ওয়েলফেয়ারটাকে মেন মোটিভ হিসেবে অ্যাকসেপ্ট করে, যে ইকোনমিক সিস্টেমে প্রফিটটাকে মেন মোটিভ হিসেবে ভাবে না, সেই ইকোনমিক্সটাকে বলা হবে সোশ্যালিস্ট ইকোনমি। নেক্সট, মেজর ইন্ডাস্ট্রিজ আর ওন্ড অ্যান্ড কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এই ইকোনমিতে বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলো ওন্ড অ্যান্ড কন্ট্রোল করবে গভর্নমেন্ট, গভর্নমেন্টই এস্টাবলিশ করবে, গভর্নমেন্টই রান করবে, গভর্নমেন্টই ক্যাপিটাল সাপ্লাই করবে, গভর্নমেন্ট ডিসিশান নেবে কি প্রডিউস করতে হবে, কতটা প্রডিউস করতে হবে। এখানে প্রাইভেটের কোনো সিন নেই। আইডিয়া ফ্রম দ্য ওয়ার্কস অফ কার্ল মার্কস, আর এই সিস্টেমটা পুরোটা আইডিয়াটা কার্ল মার্কস ফার্স্ট টাইম প্রেসক্রাইব করেছিলেন। ফার্স্ট কাম আপ ইন ইউএসএসআর আফটার বলশেভিক রিভলিউশন 1971। এই 1971 পরে প্রথম এই সোশ্যালিস্ট ইকোনমি আমরা দেখতে পেয়েছিলাম ইউএসএসআর এর এই কান্ট্রিতে। এর কিছু ব্যাড সাইড আছে। কী কী ব্যাড সাইড? নাম্বার 1, ইনএফিসিয়েন্সি। অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমিক্সে যেহেতু পুরো জিনিসটাকে দেখো গভর্নমেন্ট রান করছে, আর গভর্নমেন্ট রান করানোর জন্য এফিসিয়েন্সি আমরা খুব একটা ভালো দেখতে পাই না। সেকেন্ড ব্যাড সাইড, কনসেন্ট্রেশনস অফ পাওয়ার। অর্থাৎ যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গভর্নমেন্টের আন্ডারে তৈরি হয় তারা সবসময় পাওয়ারটাকে নিজের হাতে রাখতে চায়, 100% পাওয়ার। অর্থাৎ এখানে সেন্ট্রালাইজড পাওয়ার এক্সিস্ট করে, পাওয়ারটা কখনো ডিসেন্ট্রালাইজড হয় না। থার্ড হচ্ছে রেড টেপিজম। অর্থাৎ এখানে রেড টেপিজমের যে বাধাটা রয়েছে আমাদের মিনিস্ট্রি লেভেল থেকে নেতা মন্ত্রীদের যে বাধা, সেটা রেড টেপিজম বলা হয়। এই সমস্ত ব্যাড সাইড এই সোশ্যালিস্ট ইকোনমিক্সে আমরা দেখতে পেয়েছি। রেস্ট্রিক্টেড কনজিউমার চয়েস, কনজিউমারের চয়েসটা এখানে রেস্ট্রিক্টেড হয়, কারণ গভর্নমেন্ট কোম্পানি সেই সমস্ত গুডসগুলো প্রডিউস করবে যেটা সোসাইটির ম্যাক্সিমাম কনজিউমার কনজিউম করবে। অর্থাৎ কনজিউমারদের মধ্যে যারা হাই প্রোফাইল, তাদের যে এক্সট্রা স্ট্যাটাস গুডস দরকার, হাই প্রোফাইল গুডস দরকার, সেই সমস্ত গুডসগুলোর দিকে কিন্তু এই ইকোনমি কনসেন্ট্রেট করবে না, বিকজ সেগুলো কিন্তু আমাদের সোসাইটির একটা মিনিমাম পার্সেন্টেজ অফ পিপলস পারচেস করে। তাই তাদের কথা না ভেবে গভর্নমেন্ট বেশি সংখ্যক লোকেদের কথা এখানে ভাবা হবে।
Number 5, no incentive is available and it may discourage hard work. ইনসেন্টিভ মানে কি জানো তো? ইনসেন্টিভ মানে হচ্ছে কমিশন। অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্ট কোম্পানিতে যে সমস্ত স্টাফরা কাজ করে, এমপ্লয়িরা কাজ করে, তাদের মধ্যে থেকে যারা খুব এফিসিয়েন্ট, তারা যদি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে, তাহলে এই এফিসিয়েন্ট ওয়ার্কাররা এক্সট্রা পারফরমেন্স দেওয়ার জন্য একটা ইনসেন্টিভ বা একটা কমিশন পেয়ে থাকে। কিন্তু গভর্নমেন্ট কোম্পানিতে এই সমস্ত এফিসিয়েন্ট পার্সনদের জন্য কোনো রকম ইনসেন্টিভ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল নেই। তাহলে যখন আমি ভালো কাজের জন্য কোনো পুরস্কার পাচ্ছি না অফিস থেকে, তাহলে আমি ভালো কাজ বা এক্সট্রা বেশি কষ্ট করতে যাব কেন? তখন আমি আস্তে আস্তে কী করব? আমার কনসেন্ট্রেশন আছে, আমার এফিসিয়েন্সি আছে, কিন্তু আমি এফিসিয়েন্সিটা কাজে লাগাচ্ছি না। তাহলে আস্তে আস্তে কী হচ্ছে? ইনসেন্টিভ অ্যাভেলেবেল না থাকার জন্য কাজের প্রতি ডিসকারেজ, হার্ড ওয়ার্কিং থেকে ডিসকারেজ হয়ে যাচ্ছে। তাহলে এমপ্লয়িজদের মধ্যে এরকম একটা ডিসকারেজ আমরা দেখতে পাই। কোন সিস্টেমে? সোশ্যালিস্ট ইকোনমিকের মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে কি? নাম থেকে তোমরা বুঝতে পারছো যে ইকোনমিক সিস্টেমে ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালিস্ট ইকোনমি, এই দুটো ইকোনমির ফিচার্সটা একসাথে এক্সিস্ট করে, এক্সিস্ট করে, সেই ইকোনমিকে বলা হয় মিক্সড ইকোনমি। এখানে আমরা সোশ্যালিস্ট ইকোনমিক যে বেনিফিটগুলো আর ক্যাপিটালিস্ট ইকোনমিক যে বেনিফিটগুলো, দুটোকেই কিন্তু আমরা এখানে একসাথে দেখতে পাই। তাই মিক্সড ইকোনমি ইজ গুড অ্যান্ড আইডিয়াল ফর এভরি কান্ট্রি, আই থিঙ্ক। এর মেন ফিচার্স আমরা দেখেছি, দেখো, বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক ওনারশিপ ইজ এক্সিস্ট দেয়ার, বেনিফিটস অফ টু সিস্টেমস ক্যান বি অ্যাডাপ্টেড, দুটো সিস্টেমেরই বেনিফিট আমরা এখানে দেখতে পাবো। রিকোয়ার্স কোঅর্ডিনেশন বিটুইন টু এন্টিটিস, টু এন্টিটিস বলতে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, এই দুটো এন্টিটিসে আমরা কোঅর্ডিনেশন এখানে আমরা দেখতে পাই। তার ফলে কি হয়? কান্ট্রিটা স্মুথলি আরও ডেভেলপমেন্ট করতে পারে, গ্রোথ রেটটা হাই হয়। ফর এক্সাম্পল, আমি আগে বলেছি মিক্সড ইকোনমি কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রথম থেকেই ছিল, এখনও আছে। 1947 মিক্সড ইকোনমি আমাদের কান্ট্রিতে ছিল, এখনও আছে। বাট তখন গভর্নমেন্ট ডমিনেশন বেশি ছিল, এখন গভর্নমেন্ট ডিনোমিনেশনটা একটু কম আছে। নাম্বার 9 পেজ, ইকোনমিক গুডস। গুডস আর অফ টু টাইপস, কনজিউমেবল গুডস, ক্যাপিটাল গুডস। এই কনজিউমেবল গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডসের মধ্যে থেকে যেগুলোর ইউটিলিটি রয়েছে সেটাকে আমরা এখানে ইকোনমিক গুডস বলছি। কনজিউমেবল গুডস কোনগুলো? যে গুডসগুলো কনজিউমার ডিরেক্টলি কনজিউম করতে পারে, অর্থাৎ যে গুডস ফার্দার অন্য কোনো গুডস প্রডিউস করতে ইউটিলাইজ করা হয় না, সেই গুডসগুলোকে বলা হয় কনজিউমেবল গুডস। আর ক্যাপিটাল গুডস কোনটা? যে গুডসটা ডিরেক্টলি আমরা কনজিউম করতে পারি না, যে গুডসটা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করতে ইউটিলাইজ হয়, ফর এক্সাম্পল মেশিনস, এটাকে বলা হয় ক্যাপিটাল গুডস। এই সমস্ত কনজিউমেবল গুডস এবং ক্যাপিটাল গুডসকে একসাথে আমরা ইকোনমিক গুডস বলি। তো হোয়াট ইজ ইকোনমিক গুডস? অ্যান্ড ইকোনমিক গুডস ইজ আ গুডস অর সার্ভিসেস দ্যাট হ্যাজ ইউটিলিটি অর বেনিফিট টু দ্য সোসাইটি। আমাদের সোসাইটির কাছে যে গুডসের কোনো বেনিফিট আছে, যে সমস্ত গুডসের কোনো ইউটিলিটি আছে, সেই গুডসগুলোকেই ইকোনমিক গুডস বলা হবে। ইট হ্যাজ এ ডিগ্রি অফ স্কারসিটি অ্যান্ড অপরচুনিটি কস্ট। প্রত্যেকটা ইকোনমিক গুডসের একটা স্কারসিটি আছে আর অপরচুনিটি কস্ট আছে। ফর এক্সাম্পল, কার, কোল, রাইস, শার্টস, টিভি, এক্সেট্রা, এগুলো হচ্ছে তোমার ইকোনমিক গুডস। হ্যাঁ, নেক্সট টপিক, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ওকে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি? দেখো, যে সমস্ত জিনিসগুলো দিয়ে একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরি গুডস প্রডিউস করে, গুডস বা সার্ভিস অ্যাজ দ্য কেস মে বি, প্রডিউস করে, সেই জিনিসগুলোকে বলা হয় ফ্যাক্টর। তো আমাদের ইকোনমিক্সে আমরা দেখেছি মেন 4টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে। দেয়ার আর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এখানে অবশ্যই আছে, পড়ে শোনাচ্ছি। দেয়ার আর 4 ফ্যাক্টর অফ প্রোডাকশন সাচ অ্যাজ ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল। এই 4টে জিনিসকে আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন বলা হয়। এবার আমরা একে একে ডিসকাস করব। ল্যান্ড। ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটার সাপ্লাই কিন্তু খুব লিমিটেড, তাই ল্যান্ডকে বলা হয় স্কার্স রিসোর্সেস। কারণ তুমি জানো যে কোনোভাবেই কিন্তু আমাদের যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে ইন্ডিয়ার, এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা কখনো কি আমরা এক্সপ্যান্ড করতে পারবো? নেভার। তাহলে আমাদের ল্যান্ড এরিয়া
একটা লিমিটেড আছে, তাই ল্যান্ড হচ্ছে একটা স্কার্স রিসোর্স। এই লিমিটেড স্কার্স রিসোর্সটাকে কীভাবে ইউটিলাইজ করে প্রপারলি সায়েন্টিফিক্যালি কীভাবে ইউটিলাইজ করে ভালোভাবে আমরা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারি, ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারি, এটা আমাদের দেখতে হয়। তাই ল্যান্ড একটা ফ্যাক্টর অফ প্রোডাকশান। লেবার তো লাগবেই, লেবার ছাড়া কোনো কাজই হবে না, লেবার একটা ফ্যাক্টর অফ প্রোডাকশান। হ্যাঁ, ল্যান্ড ইউটিলাইজ করার জন্য ইন্ডাস্ট্রি সোসাইটিকে কী দেবে? রেন্ট। ল্যান্ডের জন্য ইন্ডাস্ট্রিকে রেন্ট পে করতে হয়। লেবারের জন্য কি পে করতে হয়? লেবারের জন্য পে করতে হয় ওয়েজেস বা স্যালারি। ওয়েজেস বলাটাই বেটার। লেবারের জন্য আমরা পে করি ওয়েজেস। এন্টারপ্রেনার কারা? এন্টারপ্রেনার হচ্ছে যারা ওনার, অর্থাৎ যারা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করছে, তা তাদেরকেও ইন্ডাস্ট্রি কিছু পে করে, সেটা হচ্ছে প্রফিট। এন্টারপ্রেনাররা পেয়ে থাকে প্রফিট। অ্যান্ড ক্যাপিটাল মানে যারা ইনভেস্টর, যারা ক্যাপিটাল সাপ্লাই করছে, এরা কি পায় ইন্ডাস্ট্রি থেকে? এরা যেটা পায় ক্যাপিটাল সাপ্লাই করার জন্য সেটাকে বলা হয় ইন্টারেস্ট। তো প্রত্যেকটা ফ্যাক্টর প্রোডাকশনের জন্য ইন্ডাস্ট্রি তার বিনিময়ে তাদেরকে কিছু না কিছু রিটার্ন দিচ্ছে। এই রিটার্ন এমনভাবে চলছে একটা আর একটার উল্টো দিকে। দেখো আমি এটা লিখেছি, আশা করি। হ্যাঁ, থার্ড পয়েন্টে goods, services and money flow in the opposite direction but move in a closed circuit. একটা ক্লোজ সার্কিটের মধ্যে অপোজিট ডাইরেকশনের মাধ্যমে এটা কিন্তু এই ফ্যাক্টরটা প্রোডাকশন সিস্টেমের মধ্যে মুভ করছে। এটা তোমাদেরকে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। চল, সাপোজ আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। এই ব্ল্যাঙ্ক পেজে আমি দুটো বক্স করে নিলাম। একটা দিলাম ধরো সোসাইটি, আর একটা নিলাম ইন্ডাস্ট্রি। এই সোসাইটি ইন্ডাস্ট্রিকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন প্রোভাইড করছে বা সাপ্লাই দিচ্ছে। কি কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন তোমাদেরকে আগের পেজেই পড়ালাম। সেটা হচ্ছে ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল। এই চারটে জিনিস সোসাইটি প্রোভাইড করছে কাকে? ইন্ডাস্ট্রিকে। এই চারটে জিনিসকে ব্যবহার করে বা ইউটিলাইজ করে ইন্ডাস্ট্রি কিন্তু গুডস প্রডিউস করছে। এবার ইন্ডাস্ট্রি এদের প্রত্যেকটা ইউটিলাইজ করার জন্য এদের দাম সোসাইটিকে পে করছে। যেমন ধরো ল্যান্ড ইউজ করার জন্য ইন্ডাস্ট্রি সোসাইটিকে কি দিচ্ছে? ল্যান্ড ইউজ করার জন্য ইন্ডাস্ট্রি সোসাইটিকে দিচ্ছে রেন্ট, অর্থাৎ যারা জমির মালিক তারা জমি ব্যবহার করতে দেওয়ার জন্য জমির জন্য রেন্ট বাবদ একটা ইনকাম করছে। তা সোসাইটির রেন্ট বাবদ একটা ইনকাম করছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে। সোসাইটির যারা লেবার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা এমপ্লয়িজ হিসেবে কাজ করছে, তারা ইন্ডাস্ট্রির কাছ থেকে কী পাচ্ছে? ওয়েজেস বা স্যালারি, অ্যাজ দ্য কেস মে বি, দুটোই সেম। ওয়েজেসও বলা হয়, স্যালারিজও বলা হয়। তো ইকোনমিক্সে আমরা দেখেছি স্যালারির ওয়ার্ডটার পরিবর্তে ওয়েজেসটাই বেশি ইউজ করা হয়, তাই আমি ওয়েজেসটাই লিখলাম। তাহলে লেবারের জন্য সোসাইটি ইন্ডাস্ট্রির কাছ থেকে ওয়েজেস পাচ্ছে। থার্ড, এন্টারপ্রেনাররা তাদের কাজের জন্য কি পায়? প্রফিট পাচ্ছে। আর ক্যাপিটাল যারা সাপ্লাই করেছে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, তারা ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছে ইন্টারেস্ট। তাহলে চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের জন্য চার রকমভাবে সোসাইটি ইন্ডাস্ট্রির কাছ থেকে রেভিনিউ বা ইনকাম পাচ্ছে। এটা কিন্তু সোসাইটি রিসিভ করছে ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। এবার দেখো ইন্ডাস্ট্রি সোসাইটিকে গুডস প্রডিউস করার পর সেই গুডসগুলো কোথায় বিক্রি করবে? ইন্ডাস্ট্রি এই চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে ইউটিলাইজ করে কিছু না কিছু গুডস বা সার্ভিস তো প্রডিউস করলো। সেই গুডস অ্যান্ড সার্ভিসটা ইন্ডাস্ট্রি কোথায় যাবে? নিশ্চয়ই অন্য কোনো রাজ্যে যাবে না, অন্য কোনো কান্ট্রিতে যাবে না, বা মহাকাশে যাবে না, আমাদের সোসাইটিতেও তো সেটা সেল করবে। তাহলে কী কী করছে? গুডস অ্যান্ড সার্ভিস সোসাইটিকে ইন্ডাস্ট্রি দিচ্ছে। যে গুডস অ্যান্ড সার্ভিস সোসাইটির ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো ইউটিলাইজ করে ইন্ডাস্ট্রি গুডস প্রডিউস করলো, যে সার্ভিস প্রডিউস করলো সেটা সোসাইটিকে দিল। এবার ইন্ডাস্ট্রি সোসাইটিকে কেন দিচ্ছে? নিশ্চয়ই সোসাইটির কাছ থেকে কিছু পাওয়ার জন্য। কি পাচ্ছে? সোসাইটি ইন্ডাস্ট্রিকে দিচ্ছে প্রাইস, কারণ এই গুডস অ্যান্ড সার্ভিসটা কেনার জন্য সোসাইটি এক্সপেন্স করছে। তাহলে আমি ধরো ল্যান্ড ওনার, তাহলে যে রেভিনিউটা আমি রেন্ট হিসেবে ইন্ডাস্ট্রির কাছ থেকে ইনকাম করলাম, রেন্টটা আমি পেলাম, সেই রেন্টের ইনকামটা আমি আবার
এই গুডস অ্যান্ড সার্ভিস কিনতে গিয়ে তাদের পেছনে খরচ করে ফেললাম। যারা লেবার ওখানে কাজ করার জন্য ওয়েজেস পেয়েছিল, তাদেরকে তাদের ফ্যামিলি রান করানোর জন্য গুডস অ্যান্ড সার্ভিস কিনতে হচ্ছে, পারচেস করতে হচ্ছে। তাহলে এই ওয়েজেসটা সোসাইটি আবার খরচ করে দিল ইন্ডাস্ট্রির পেছনে। এইভাবে দেখো ক্লোজড সার্কিটের মধ্যে পড়ে একটা আরেকটার অপোজিট ডাইরেকশনে মুভ করছে। এটাই আমি তোমাদেরকে আগের পেজে যে বলেছিলাম, দেখো গুডস অ্যান্ড সার্ভিস অ্যান্ড মানি ফ্লো ইন দ্য অপোজিট ডিরেকশন বাট মুভড ইন আ ক্লোজ সার্কিট। এটাই আমি তোমাদেরকে ডায়াগ্রাম করে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কি আছে, সোসাইটি সাপ্লাই ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল টু দ্য ফার্মস। Society gets rent, wages, profit and interest from the farms respectively. On the other hand, farms supply economic goods and services to the society in exchange of this. তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অ্যান্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশনের সঙ্গে ইন্ডাস্ট্রি কীভাবে রিলেটেড রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করলাম। নেক্সট পেজ। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটা কি দেখো, প্রথম থেকে আমি বলছি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মেন জিনিস হচ্ছে রিসোর্সেস, আর রিসোর্স হচ্ছে একটা স্কার্স রিসোর্স। আমাদের কোনো রিসোর্সই, যে ল্যান্ড বলো, লেবার বলো, এটা কোনোটাই কিন্তু অ্যাভেলেবেল নয়, অ্যাবান্ডেন্ট নয়। প্রত্যেকটা রিসোর্স অফ প্রোডাকশন কিন্তু একটা স্কার্সিটি রয়েছে, একটা অভাব রয়েছে। তাহলে এই লিমিটেড রিসোর্সটাকে কিভাবে ইউটিলাইজ করে মোস্ট ডিম্যান্ড আছে, সবচেয়ে বেশি ডিম্যান্ড আছে যে গুডসের, সেই গুডসটা প্রডিউস করব কিভাবে, তার জন্য যে গ্রাফটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ, অনেকে আবার পিপিসিও বলা হয়, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কি দেখো, এখানে একটা আমরা কার্ভ নিয়েছি, এক্স অ্যাক্সিসে আমরা চিজ আর ওয়াই অ্যাক্সিসে বিস্কিটস, এই দুটো প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। লিমিটেড যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা যদি 100% রিসোর্সটা বিস্কিটস প্রডিউস করার জন্য ইউটিলাইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 ইউনিটস তুমি এটা যা ইচ্ছা অ্যাজুম করে নিতে পারো, 60 কুইন্টাল, 60 কেজি অ্যাজ দ্য কেস মেবি, আমি ইউনিট বললাম। 60 ইউনিটস বিস্কিটস তুমি প্রডিউস করতে পারবে যদি 100% রিসোর্সটাকে বিস্কিট প্রোডাকশনের জন্য ইউটিলাইজ করো। অ্যান্ড দ্যাট টাইম প্রোডাকশন অফ চিজ হয়ে যাবে কিন্তু 0, বিকজ আমি আগেই বলেছি রিসোর্সেস আর ভেরি স্কার্স। তাহলে বিস্কিট প্রোডাকশন করলে চিজটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। উল্টো দিক দিয়ে আসো, যদি পুরো রিসোর্সটাকে আমরা চিজ প্রোডাকশনের জন্য ইউটিলাইজ করি, তাহলে বিস্কিটের প্রোডাকশন 0 হয়ে যাবে আর চিজের প্রোডাকশন হয়ে যাবে 30 ইউনিটস। এখন দেখা গেল আমাদের সোসাইটিতে বিস্কিটস অ্যান্ড চিজ দুটোরই ডিমান্ড ভালোই আছে, তাহলে কোনোটাই বেশি প্রোডাকশন করা যাবে না বা কোনোটাই কম প্রোডাকশন করা যাবে না। যদি বিস্কিটসকে প্রাধান্য দিই তাহলে ইন্ডাস্ট্রি স্যাক্রিফাইস করবে চিজকে, তাই চিজ প্রোডাকশন করার জন্য চিজ থেকে যে প্রফিটটা আসতে পারতো সেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। হ্যাঁ, একইভাবে চিজ যদি প্রাধান্য দেয় ইন্ডাস্ট্রি, তাহলে বিস্কিটটাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে বিস্কিট প্রোডাকশন অ্যান্ড সেল করে যে প্রফিটটা কোম্পানি আর্ন করতে পারতো সেটা তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। কারণ রিসোর্সটা স্কার্স হওয়ার জন্য কোনোটাই কিন্তু অ্যাবান্ডেন্টলি যত খুশি তৈরি করা যায় না। তাই সায়েন্টিফিক্যালি পদ্ধতিতে মার্কেট ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইটাকে অ্যানালাইজ করে কোন প্রোডাক্টটা লিমিটেড রিসোর্সটাকে ইউটিলাইজ করে কতটা তৈরি করা উচিত, কতটা তৈরি করা উচিত নয়, বা কোনটাকে কতটা স্যাক্রিফাইস করতে হবে, সেটা ডিটারমাইন করার জন্য যে কার্ভ আমরা নিই সেই কার্ভটাকে বলা হয় পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এখানে দেখো, যদি বিস্কিটস 50 থেকে 30-তে নিয়ে আসো নামিয়ে, তাহলে 50 ইউনিটস থেকে 30 ইউনিটে প্রোডাকশন করছি, তার প্রোডাকশন অফ বিস্কিটস আমরা রিডিউস করলাম। তাহলে একইভাবে দেখো 50 ইউনিট বিস্কিট প্রডিউস করলে পরে আমরা দেখেছি চিজ প্রোডাকশন হচ্ছিল 60 ইউনিটস। 50:16 এই ছিল আমাদের রেশিও, কার মধ্যে, বিস্কিটস অ্যান্ড চিজ। এখন যদি বিস্কিটসের প্রোডাকশন আমরা 50 থেকে 30-তে নিয়ে আসি, 30-তে রিডিউস করি, তাহলে দেখো সাথে সাথে প্রোডাকশন অফ চিজ ইনক্রিজ হয়ে গেল। কোথায় চলে গেল? 26। তাহলে একটা গুডসের প্রোডাকশন কমালে আরেকটা গুডসের প্রোডাকশন আমরা বাড়াতে পারছি। এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে পিপিএফ কার্ভ। আই থিঙ্ক ক্লিয়ার?
সো দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইকোনমিক্স, তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক বাটনটা ক্লিক করবে, আর অবশ্যই একটা কমেন্ট দেবে। থ্যাংক ইউ।